সেরা 10 টলিপাড়ায় কড়া পদক্ষেপের পথে পরিচালকরা। রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে কাজ করতে না দিলে কর্মবিরতির পথে ফেডারেশনের কাছে পিটিশন দাখিল গিল্ডের। টেকনিশিয়ানরা সমঝোতায় না এলে কর্মবিরতি, দাবি না মানলে সোমবার থেকে কর্মবিরতির পথে পরিচালকরা। আপনাদের জানিয়ে রাখবো, টলিপাড়ায় গিল্ড এবং ফেডারেশনের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব অব্যাহত এবং কড়া পদক্ষেপের পথে এবার পরিচালকরা কড়া পদক্ষেপের পথে হাঁটলেন। রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে কাজ করতে না দিলে কর্মবিরতির পথে ফেডারেশনের কাছে পিটিশন দাখিল গিল্ডের। টেকনিশিয়ানরা সমঝোতায় না এলে কর্মবিরতি, দাবি না মানলে সোমবার থেকে কর্মবিরতির পথে হাঁটবেন পরিচালকরা। টলিপাড়ায় কড়া পদক্ষেপের পথে পরিচালকরা। রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে কাজ করতে না দিলে কর্মবিরতির পথে ফেডারেশনের কাছে পিটিশন দাখিল গিল্ডের। টেকনিশিয়ানরা সমঝোতায় না এলে কর্মবিরতি, দাবি না মানলে সোমবার থেকে কর্মবিরতির পথে পরিচালকরা। অর্ক চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অর্ক, টলিপাড়ায় এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন পরিচালকরা, কি সিদ্ধান্ত নিয়েছেন তারা, কি জানা যাচ্ছে বিষয়ে? একদমই ভাস্বতী, এক কথায় কড়া পদক্ষেপই বটে, কারণ গিল্ডের পক্ষ থেকে এই একটু আগে ফেডারেশনকে পরিচালকরা একগুচ্ছ পরিচালকদের একটা লিস্ট তৈরি করে ফেডারেশনকে একটি জয়েন্ট পিটিশন দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে যদি রাহুল মুখোপাধ্যায়কে ফ্লোরে পরিচালক হিসেবে কাজ করতে দেওয়া না হয়, টেকনিশিয়ানরা যদি সহযোগিতা না করে, তাহলে পরিচালকরা কিন্তু কর্মবিরতি ডাক দেবে এবং সেটা আগামীকাল থেকেই। ফলে কাল থেকে কিন্তু টলিপাড়া টেকনিশিয়ান স্টুডিও এলাকা কিন্তু রীতিমতো সরগরম হতে চলেছে। কাল সকালে একটি বৈঠকের কথা আছে ফেডারেশন এবং গিল্ডের সদস্যদের কথা থেকে। সেই বৈঠকের পর কি সিদ্ধান্ত হয় অবশ্যই সেদিকে আমাদের চোখ থাকবে, কিন্তু এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ খবর, ডিরেক্টর গিল্ডের পক্ষ থেকে কিন্তু ফেডারেশনকে আবারও একটি পিটিশন জমা দেওয়া হলো এবং সেখানে কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে টলিপাড়ার একগুচ্ছ তারকা ডিরেক্টরদের কিন্তু নাম আছে। ধন্যবাদ অর্ক তোমায়। কালনায় তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, জমি দখল ঘিরে বচসা, মহিলাকে সপাটে চর, মহিলার পরিবারের সদস্যদেরও মারধরের অভিযোগ গোপাল তিওয়ারি ও তার সঙ্গীদের বিরুদ্ধে। মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জামিনযোগ্য ধারা এবং তারপর গ্রেফতারের পরেই জামিন, আতঙ্কে নিগৃহীতার পরিবার। কালনায় জমি দখল ঘিরে বিতর্ক, তৃণমূল নেতার দাদাগিরি, মহিলা সহ পরিবারের সদস্যদের মার, গ্রেপ্তারের পরেও জামিন পেয়ে গেলেন তৃণমূল নেতা। ঘটনাস্থল কালনার শাসপুর দেবনাথ পাড়া। জমি দখল ঘিরেই ঘটনার সূত্রপাত। প্রভাব খাটিয়ে জোর করে জমি দখলের অভিযোগ তৃণমূলের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারির বিরুদ্ধে। এলাকা পাঁচিল দিয়ে ঘিরতে চাইলে তাতে বাধা দেওয়ায় মহিলার বাড়ি ঢুকে মারধর। তাঁর স্বামী সঞ্জীব পাল ও পরিবারের বাকি সদস্যদের ওপরও চড়াও হওয়ার অভিযোগ গোপালের বিরুদ্ধে। বাদ যায়নি পরিবারের শিশুরাও। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। ওদের বলেছিলাম যে পাঁচিলটা তোমরা দিচ্ছ, আমাদের একটু যাওয়া আসার রাস্তাটা রেখে তারপরে পাঁচিলটা দাও। ওরা কিছুতেই মানবে না, আমাদের বেরোতেই দেবে না। 26 তারিখ সকালবেলা অথবা 27 তারিখ সকালবেলা, দুদিনই এই ঘটনাটা ঘটিয়েছে। যে এই জায়গাটা, আমাদের যে জায়গাটা উনি ঘিরেছে, এই জায়গাটা উনি ব্যাংক থেকে কিনে নিয়েছে। এবার আমরা কেউ রেজিস্ট্রি করে দিইনি, মানে আমরা বলতে আমার শাশুড়ির নামে জায়গা, আমার শাশুড়ি রেজিস্ট্রি করে দেয়নি। উনি বলছে আমি ব্যাংক থেকে কিনে নিয়েছি। এবার এসে উনি রীতিমতন আমাদের ওপর জোর খাটাচ্ছে। গোপাল তিওয়ারি জমি দখল করে নেওয়ায় বাড়ি থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। এর আগেও তাদের বাড়ি সহ জমি দখলের অভিযোগ উঠেছিল গোপাল তিওয়ারির বিরুদ্ধে। এর আগে একবার বাড়ি দখল করতে এসছে, বাড়িতে তালা মেরে দিয়ে গেছে। আমাদের এই যে ব্যবসাটা ছিল, আমাদের স্টিম পারন, যে আমাদের ব্রয়লার ধান চালের ব্যবসা,
এই মিলটাতে আগুন লাগিয়ে দিয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। একযোগে তৃণমূলকে আক্রমণ বিরোধীদের। এক্স হ্যান্ডেলে কড়া ভাষায় নিন্দা দিলীপ ঘোষের। পাল্টা মুখ খুলেছে তৃণমূলও। শাসক দলের এছাড়া আর আছেটা কি? মমতা ব্যানার্জি যতই বলুন বাল্মীকি সেজে যে আর কোনো গুন্ডামি বদমাইশি বরদাস্ত করা হবে না, গুন্ডা বদমাস চোর পকেটমার ছাড়া ওই দলে আর কিছুই নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের এই দাদাগিরি গুলো করার ক্ষমতা হয়, কারণ ওরা জানে হয় আমাদেরকে পুলিশ ধরবে না, অথবা ধরলেও ওটা একটা নাম কাওয়াজে ধরা হবে, যাতে কিনা তৃণমূলের নেতারা টিভিতে বিবৃতি দিতে পারে যে আমরা অন্যায় বরদাস্ত করি না, আইনের পথে চলবে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। দলের কেউ অভিযুক্ত হলেও দলের প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এটা বিজেপি শাসিত রাজ্যে কোনোদিন কেউ করতে পারবে না, অতীতে বামফ্রন্ট করতে পেরেছে। এটা একমাত্র তৃণমূলের পক্ষেই করা সম্ভব। মারধরের পরই থানায় লিখিত অভিযোগ জানায় আক্রান্ত পরিবার। গোপাল তিওয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। সব জামিনযোগ্য ধারা হওয়ায় গ্রেপ্তারের পরেই জামিন পেয়ে যান। আমাদের কি নিরাপত্তা থাকলো? কাল এত কিছু হওয়ার পরে ভিডিও ফুটেজ দিলাম, এত কিছু হয়ে গেল, আজকে কি করে উনি এইভাবে জামিন পেয়ে যায়? বেকসুর খালাসটা কিভাবে উনি পেয়ে গেল? প্রভাবশালী ব্যক্তি যাদের টাকা পয়সা আছে তাদের কি কোনো অন্যায় নেই? তারা কি কোনোদিন কোনো অন্যায় করে না? শাসক দলের নেতা হওয়ার কারণেই কি 7 খুন মাপ? মারধরের পরেও কেন জামিনযোগ্য ধারা? তৃণমূলের মদতেই কি গোপালকে জামিন? প্রশ্ন আক্রান্ত পরিবারের। গোপাল জামিন পাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে পাল পরিবার। কালনা থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। জোরালো হচ্ছে বিজেপির অন্দরে বঙ্গভঙ্গের দাবি। নিশিকান্ত গৌরীশঙ্করের পর এবার বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া জেলার কিছুটা অংশকে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার উত্তর, আমি চাইছি এটা ইউনিয়ন টেরিটরির মধ্যে যাক। বঙ্গভঙ্গ ইস্যু কি পদ্ম শিবিরের শাঁকের করাত? কেন্দ্রীয় নেতৃত্ব নীরব। বেজায় আপত্তি রাজ্য নেতৃত্বের। তাও বিজেপির অন্দরে ইতিউতি বাংলা ভাগের জিগির উঠছে। নতুন সংযোজন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। গৌরীশঙ্কর ঘোষের দাবির থেকে এক ধাপ এগিয়ে গেলেন তিনি। মালদা, মুর্শিদাবাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার একাংশকে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার উত্তর, আমি চাইছি এটা ইউনিয়ন টেরিটরির মধ্যে যাক। সরকার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে সনাতনী সংস্কৃতির মানুষদের উপরে যে অবিচার হচ্ছে তার দিকে দেখছে না, চোখ বন্ধ করে রয়েছে। আমাদের তীব্র প্রতিবাদ আছে, আমরা এটা কিছুতেই মানব না। আমরা তো বাংলার সঙ্গেই আছি, থাকবো। এটা একটা চক্রান্ত, এই চক্রান্তকে আমরা রুখবো আর কি। বাংলার মানুষ যখন বিজেপিকে প্রত্যাখ্যান করছে তখন সেই বিজেপির নেতারা হতাশায় বাংলাকে ভাগ করার জন্য নতুন পরিকল্পনা তৈরি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। আমরা তার তীব্র বিরোধিতা করছি। হঠাৎ কেন উঠে আসলো বঙ্গভঙ্গের ইস্যু? গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাব দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তারপর থেকেই বিজেপির একাধিক সাংসদ বিধায়ক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তোলেন, যা কার্যত রাজ্য ভাগের শামিল। বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। নিশিকান্ত দুবের পথে হাঁটেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। মুর্শিদাবাদ জেলা বাঁচবে, মালদা বাঁচবে। শুক্রবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আক্রমণ শানান বিজেপিকে। তিনি বলেন, বাংলা ভাগ মানে দেশ ভাগ, সব দিক থেকে টুকরো টুকরো করার পরিকল্পনা। বাংলাকে ভাগ করার চক্রান্ত। একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট, পলিটিক্যাল ব্লকেট। বাংলা ভাগের বিতর্কের আবহে ফের একই দাবি বহরমপুরের বিজেপি বিধায়কের মুখে। কি বলছে বিরোধীরা? বাংলার মানুষের দ্বারা নির্বাচনে গোহারান হেরে গিয়ে
তারা এতটাই বিভ্রান্ত হয়ে গেছে যে বাংলা বিদ্বেষী মানসিকতা থেকে বাংলা ভাগের যে চক্রান্ত, সেই চক্রান্তটার কথা বলতে গিয়েও তাদের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে চলে আসছে। একদিকে তাদের রাজনৈতিক হতাশা, অন্যদিকে তাদের গোষ্ঠীকন্দল আর সর্ববৃহৎ বাংলা বিদ্বেষী মনোভাবটাকেই আরো বেশি করে প্রকট করে। ছিন্ন মানসিকতা যে বিজেপি যে বীজ বপন করেছে, এখন সবাই সবার মতো চাইবে। আমাদের কপাল ভালো বলেনি যদি নিজের বাড়িটা আর অন্য পাশের বাড়িটাকে নিয়ে একটা ইউনিয়ন টেরিটরি হয়ে যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে আগামী সোমবার গোটা বিষয়টি বিধানসভায় উত্থাপন করতে পারেন বলে জানিয়েছেন সুব্রত মৈত্র। কলকাতা টিভি। সেরা 10-এ সময় এখন একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। 5 বছরে জনপ্রতিনিধি তেলের খরচ 29 লক্ষ টাকা। আরটিআই করে গাড়ির তেলের এই বিপুল খরচের কথা প্রকাশ্যে আসার পর তুমুল বিতর্ক পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। তেলের বিপুল খরচের কথা অস্বীকার করেছেন শিক্ষা কর্মাধ্যক্ষ। অন্যদিকে বিজেপির অভিযোগ, এভাবেই দিনের পর দিন রাজকোষের টাকা আত্মসাৎ করে তৃণমূল। চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা জেলা পরিষদের বর্তমান কর্মাধ্যক্ষের বিরুদ্ধে বিপুল তেলের খরচের অভিযোগ স্থানীয় এক বাসিন্দার। সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত অপর্ণা ভট্টাচার্যের গাড়ির তেলের খরচ জানতে চেয়েছিলেন। আরটিআইতে উঠে এসেছে বিপুল পরিমাণ তেলের খরচের কথা। আশ্চর্য ব্যাপার যে 2020 সালের মার্চ মাস থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত গোটা ভারতবর্ষ লকডাউন থাকা সত্ত্বেও 4 বছরের মেয়াদে এত টাকার তেল একটা পঞ্চায়েত সমিতির সভাপতি যদি পুড়ে, তাহলে গোটা ভারতবর্ষে যত সরকারি আধিকারিক আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এদের গাড়িতে কত তেল পুড়তিছে? তেলের যোগানটা আসবে কোথা থেকে? তেলটা তো প্রাকৃতিক সম্পদ। আদৌ তেলটা পোড়া হলো নাকি তেল পোড়ার নামে টাকাটা আত্মসাৎ করা হলো? আরটিআই এর পাওয়া হিসেব মতো প্রতি বছর গাড়ি বাবদ খরচ হয়েছে 4,30,000 টাকা করে। গাড়ির মোট খরচের মধ্যে সভাপতির গাড়িতে খরচ হয়েছে 7,27,628 টাকা। বাকি গাড়ির খরচের বিল সভাপতির নামে হলেও তিনি আদৌ সেই গাড়ি ব্যবহার করেছেন এমন কোনো তথ্য নেই। সভাপতির নামে বরাদ্দ গাড়ি অন্যেরা চাপছেন বলেও অভিযোগ তুলেছেন সুপ্রভাত পাত্র। যদিও অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন অপর্ণা ভট্টাচার্য। দেখুন, আমরা তো ড্রাইভারকে দিই প্রায় 7,500, 11,000, 12,000 টাকা ড্রাইভারকে দিই। তারপরে যিনি গাড়ি দিয়েছেন তার একটা মেনটেন্যান্স আছে। কমার্শিয়াল গাড়ি, তার একটা কুনেল, তার ট্যাক্স, তার ইন্স্যুরেন্স, এগুলো তিনি প্লেস করেছেন। ফলে একটা এভারেজ 14-15 করে হয়তো মাসে নিয়েছেন তিনি। তা বাদেও তেল 3-4 লিটার প্রতিদিন এরকম তেল হয়তো নেওয়া হয়েছে। এর বেশি আমি কোনোদিন নিইনি। আর মানসিকতা ছিল হয়তো আমাকে কোথাও ধাক্কা দেওয়া কি করা। তবে এটা জনগণই তার বিচার করবে। আমি কীভাবে দীর্ঘ 25-30 বছর ধরে আমি অ্যাডমিনিস্ট্রেশনের টপ চেয়ার হোল্ড করছি। আশা করি আগামী দিনেও মানুষের বিশ্বাস আমার প্রতি রাখবে, আর এটাও প্রমাণ হবে যে এই তথ্যটা অতিরিক্ত ভুল। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিপুল পরিমাণ তেলের খরচের অভিযোগ সামনে আসায় দুর্নীতির প্রশ্নে তৃণমূলকে বিদ্ধে ছাড়েনি বিজেপি। এটা শুধু অপর্ণা ভট্টাচার্যের উদাহরণ নয়, এটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। এরকম অপর্ণা ভট্টাচার্য প্রচুর আছে। লক্ষ লক্ষ টাকা তেলের বিল যেভাবে এই ছোট্ট ব্লকের এই এলাকায় উনি কোথায় গেছেন, কিভাবে গেছেন, তার পরিসংখ্যান দিতে পারবেন না। কোনো এক সামাজিক কার্যকর্তা তিনি আরটিআই করেছিলেন বলে আমরা তথ্যটা জানতে পেরেছি, কিন্তু এরকম অনেক ঘটনাই লুকিয়ে আছে যেগুলো হয়তো আমাদের সামনে ফুটে ওঠেনি। মহামারীর সময় সরকারি গাড়ির ব্যবহার বেশি হয়েছিল। তেলের বিপুল খরচ হওয়া অসম্ভব নয় বলে সাফাই তৃণমূল নেতৃত্বের। কিন্তু আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, সেই সময় মানুষের কাছে ওনাকে যেতে হয়েছে, নানা জায়গায় যেতে হয়েছে সেখানে। তাই হয়তো কোনো রুগীকে নিয়ে গেছে, তার জন্য বিল হতেই পারে, কিন্তু সেই বিলটা যে যথার্থ সেটা দপ্তর আছে, আমাদের ওখানকার ডিপার্টমেন্ট আছে, তারা বলবে। আমরা এটা বলবো, তৃণমূল কংগ্রেস মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। তাই এইসব অভিযোগ সর্বৈব মিথ্যা। সরকারি খাতায় তেলের বিপুল খরচের হিসেবে ভুলের সাফাই দিয়ে ফাঁসানোর দাবি অভিযুক্তের। এদিকে সর্বক্ষণ মানুষের পাশে থাকা তৃণমূল নেতাদের বিপুল পরিমাণ তেলের খরচ হওয়া অস্বাভাবিক কিছু নয় বলে শাসক দলের নেতার সাফাই। সব মিলিয়ে ঊর্ধ্বমুখী চণ্ডীপুরের তেল বিতর্ক। চণ্ডীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।